আসসালামু আলাইকুম, যারা আমার ভিডিওটা এখন দেখছেন এবং যারা এখন ক্লাসে উপস্থিত আছে সবাইকে আমার আজকের টিউটোরিয়াল ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML এর অধ্যায়ের ওয়েবসাইটের কাঠামো এর প্রকারভেদ। আজকে আলোচনা করব ওয়েবসাইটের কাঠামো এর প্রকারভেদ। আজকে আমাদের HTML অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে HTML বা ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। কাঠামো কি বলছিলাম? যে কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের পেজগুলো কি করা হয়, সাজানো হয়। যে কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের পেজগুলো সাজানো হয় তা ওই কাঠামোকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো। তাকেই বলা হয় ওয়েবসাইটের কাঠামো। যে কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের পেজগুলো কি করা হয়, সাজানো হয়। তার মানে ওয়েবসাইটে বলছিলাম একাধিক পেজ থাকে, একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। তো ওয়েবসাইটে একাধিক পেজগুলো একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা কোম্পানি হতে পারে। সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো কিভাবে সাজানো থাকবে, প্রত্যেকটা পেজ কি আকারে থাকবে, এটার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? প্রথমটার নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো। 2 নাম্বারটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, লিনিয়ার বা কি বলছি, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স। 3 নাম্বার হচ্ছে ওয়েব লিঙ্ক, তাই না? ওয়েব লিঙ্ক অথবা নেটওয়ার্ক, নেটওয়ার্ক কাঠামো। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে হাইব্রিড, হাইব্রিড কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো আমরা ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, কাঠামো হচ্ছে 4 প্রকার। কি কি? হায়ারার্কিক্যাল, এটার আরেক নাম হচ্ছে ট্রি, আরেকটার নাম কি? ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। আর 4 নাম্বারটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আমরা আলোচনা করবো প্রথম হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। কি আলোচনা করবো? হায়ারার্কিক্যাল বা ট্রি। আমরা যদি চিন্তা করি এইটা একটা ওয়েব পেজ, এটা একটা পেজ। ট্রি কাঠামো হচ্ছে একটা পেজের সাথে অন্যান্য পেজ, অর্থাৎ মূল একটা পেজের সাথে অন্যান্য পেজগুলো কি আকারে থাকবে, শাখা প্রশাখা। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নের মধ্যে আসবে। আইসিটি স্যারের ক্লাসে এমন একটি ওয়েব কাঠামোর কথা বললেন যে কাঠামোতে প্রত্যেকটি পেজ একটির সাথে অপরটি শাখা প্রশাখা হিসেবে বা মূল পেজের সাথে শাখা প্রশাখা হিসেবে থাকবে। এটা কোন ধরনের কাঠামোর কথা বলা হয়েছে? তাহলে এটা হচ্ছে ট্রি কাঠামো, এটা হলো মূল পেজ। তো আমরা এখান থেকে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যেটা আছে টপোলজি, টপোলজির মধ্যে আমরা টি টপোলজি নামে একটা টপোলজি পাবো। ওইটা হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজি। আর এটা যে ওয়েবসাইটের পেজের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো। আর ওইটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে? একটা হচ্ছে ওয়েব কাঠামো, আর একটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো। দেখো এইখান থেকে আরো 2টা পেজ আমরা চিন্তা করবো এই যে এরকম ভাবে। তো এইখান থেকে 2টা পেজ আসছে, ঠিক এটা থেকে আরো 2টা পেজ বের হইতে পারে এরকম ভাবে। শাখা প্রশাখা মানে হচ্ছে একটা গাছ থেকে যে মূলটা থেকে গাছের শাখা প্রশাখা বের হয় বা শিকড় গুলো বের হয়, ওইরকম ভাবে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আর 2টা, এরকম ভাবে যখন শাখা প্রশাখা আকারে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি কাঠামো? ট্রি হায়ারার্কিক্যাল কাঠামো। এটা পরিক্রমার চিত্র দেওয়া থাকতে পারে, এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে যে উদ্দীপকের যে উল্লেখিত চিত্রটি এটা কোন কাঠামো নির্দেশ করে। আমরা বিগত যে বোর্ডগুলো কোশ্চেন দেখবো, এই বোর্ড কোশ্চেন গুলোতে আমরা দেখবো যে এরকম ভাবে চিত্র দেওয়া আছে এবং প্রশ্নে বলা থাকবে উদ্দীপকের চিত্রটি কোন ধরনের কাঠামোতে দেয়া আছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে আমরা কি শিখলাম যে কি কাঠামো? ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। তোমরা হায়ারার্কিক্যাল কাঠামো এর সুবিধা অসুবিধাগুলো একটু তোমরা পড়ে নিবা, যেহেতু আমাদের এটা ক্লাস এবং অনলাইন ক্লাস। এখানে এতগুলো সুবিধা অসুবিধা বলার কোনো প্রয়োজন মনে করি না। তোমরা বাসায় যারা ভালো মার্ক পেতে চাও, বিশেষ করে এসএসসি আইসিটিতে যারা ভালো মার্ক পেতে চাও, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য, কোন কাঠামোর বৈশিষ্ট্যটা কেমন, অনেক সময়
সৃজনশীল প্রশ্নে বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন আসে যে এই বৈশিষ্ট্যটা কোন কাঠামোর সাথে মিল আছে, বা অন্য একটা কাঠামোর নাম দেয় দিয়ে বলবে এটা তোমার আইসিটি বইয়ের সাথে কোন কাঠামোর সাথে কি আছে, মিল আছে, এরকম থাকে। তারপরে দেখো হায়ারার্কির পরে কি লিখছিলাম আমরা, লিনিয়ার, তাই না? লিনিয়ার, লিনিয়ার বা সিকোয়েন্স, সিকোয়েন্স, তাই না? লিনিয়ার বা সিকোয়েন্স। এখন লিনিয়ার কাঠামোটা কোনটা? সিকোয়েন্স মানে হচ্ছে এক কথায় বলতে পারি আমরা কি, ধারাবাহিক, ধারাবাহিক। ধারাবাহিক কেমনে? অনেক সময় পেজের মধ্যে দেওয়া থাকে নেক্সট, অনেক সময় দেওয়া থাকে প্রিভিয়াস, অর্থাৎ তুমি নেক্সটে ক্লিক করলে পরের পেজে যেতে পারবা, আর প্রিভিয়াসে ক্লিক করলে তারপরের পেজে যেতে পারবা। ওইরকম বলবে যে স্যার এমন একটি নেটওয়ার্ক কাঠামোর কথা বললেন যে কাঠামোতে নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে যাওয়া যায়, আবার পরবর্তী পেজে আসার জন্য প্রিভিয়াসে ক্লিক করলে আসা যায়। তাইলে এটা কোন ধরনের কাঠামো? অথবা স্যারের একটা ওয়েবসাইট আছে যে সাইটের পেজগুলো সিকোয়েন্স আকারে সাজানো আছে, অর্থাৎ সিকোয়েন্স না, আমরা বলবো ধারাবাহিক ভাবে 1 2 3 এরকম ভাবে ধারাবাহিক ভাবে সাজানো আছে। তাহলে স্যারের উল্লেখিত পেজটি কোন ধরনের ওয়েবসাইটকে নির্দেশ করে, কোন ধরনের ওয়েবসাইটকে নির্দেশ করে? তাহলে ধারাবাহিক ভাবে যখন সিকোয়েন্স আকারে 1 এর পরে 2 2 এর পরে 3 এরকম ভাবে ক্রমিক নাম্বার আকারে যখন কি থাকে, সাজানো থাকে, তখন এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। কি বলা হয়? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। দেখো আমি এখানে দেখাচ্ছি, এটা না, এটা হচ্ছে তোমার লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এই যে এরকম ভাবে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, দেখছো? এরকম ভাবেও থাকতে পারে। এইটা হচ্ছে এই যে প্রথম এটা, তারপর এটা, এরকম ভাবে তোমার সিকোয়েন্স আকারে থাকবে, প্রত্যেকটা পেজ থাকবে কি 1 এর পরে 2 এরকম। তবে বিশেষ একটা কথা মনে রাখবা, এই পেজগুলোতে সাধারণত এরকম এরো চিহ্ন, এই তীর চিহ্নগুলো ব্যবহার করা হবে। তার মানে বুঝাবে যে প্রথমে এটা 1, তারপরে 2, তারপরে 3, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এরকম ভাবে আবার আসতে পারে এই জায়গায়, এই যে এরকম ভাবে। বুঝতে পারছো? এরকম ভাবে পেজগুলো কি থাকতে পারে, সাজানো থাকতে পারে। এই যে সিকোয়েন্স, এরকম সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে নেক্সট সাব দিয়ে 10 পর্যন্ত যাওয়ার পরে হ্যাঁ, এক নম্বরে আসতে যায়, আবার তো ব্যাক সাব দিয়ে ব্যাগে আসতে হবে, মানে প্রিভিয়াসে চলে আসতে হবে। আবার অনেক সময় কিছু কিছু কাঠামোতে আমি নিজে দেখছি যে 10টা পেজ নিচে দেওয়া থাকে, তুমি 1 2 3 লেখা থাকে, তুমি 1 নম্বরে চাপ দিলে লেখে যেতে পারবা, 2 এ চাপ দিলে 2, বা 5 চাপ দিলে 5 নম্বরে যেতে পারবা, সরাসরি যাওয়া যায়। তোমরা দেখবো অনেক সময় এটা, বিশেষ করে আমি প্রায় সময় দেখি যে এরকম নিচে দেওয়া থাকে পেজ নাম্বার, দেওয়া থাকে কয়েকটা পেজ, তুমি 10 নম্বরে যেতে যাও, 10 এ ক্লিক করলে 10 এ তোমাকে নিয়ে যাবে। তার মানে ওইটাও একটা সিকোয়েন্সিয়াল, কিন্তু এই পেজগুলো উল্লেখ করা থাকে, নিচে দেওয়া থাকে যে এটাতে ক্লিক করলে ওই নাম্বার পেজে যেতে পারবা। বুঝতে পারছো? এটা হ্যাঁ, এটাও ঠিক কাঠামো। এটা হচ্ছে মূল পেজ, এই মূল পেজের সাথে এই দুইটা পেজ শাখা আসছে, এখান থেকে আবার এই দুইটা কি আসছে, শাখা আসছে। ঠিক আছে? কিন্তু এখানে শাখা প্রশাখার মতো মনে হলো, এখানে কি আছে, একটা এরো চিহ্ন ব্যবহার করা আছে। আমি তোমাকে বলছিলাম যেটা কি, এরকম তীর চিহ্ন ব্যবহার থাকবে, এরকম তীর চিহ্ন ব্যবহার থাকবে এবং নাম্বারিং করা থাকবে। তীর চিহ্ন এবং নাম্বারিং ব্যবহার করা থাকলে এটা মাস্ট বি হবে লিনিয়ার কাঠামো। কি হবে? লিনিয়ার কাঠামো। দেখো প্রত্যেকটার মধ্যে তীর চিহ্ন আছে অথবা নাম্বারিং করা আছে, 1 2 3 ABC আছে কিনা? এই যে প্রথম মূল পেজ, তারপরে সাব পেজ, এরকম ভাবে প্রত্যেকটা পেজ 1 এর পরে 1 সাজানো, ধারাবাহিক ভাবে সাজানো থাকবে। এক কথায় ধারাবাহিক ভাবে হলে নাম্বারিং করাও থাকতে পারে, অথবা এর চিহ্ন দেওয়া থাকতে পারে। এর চিহ্ন মানে কি, এটার পরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরকম দিক নির্দেশনা দেওয়া থাকতে পারে। থাকলে এটা আমরা বুঝবো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। দেখো যে কোনো কাঠামোতে, ঠিক কাঠামোতে কিন্তু তোমার তীর চিহ্নটা ব্যবহার করা হয়নি, হয়েছে? হয় না, কিন্তু তোমার এইখানে দেখো তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এর মানে কি, এখান থেকে এখানে যাওয়া যা, একটার পরে আরেকটা ধারাবাহিক ভাবে যেতে পারলে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। কথা বুঝতে পারছো? তারপর একটা হচ্ছে ওয়েব লিঙ্ক। কি কাঠামো? লিংক, ওয়েব লিঙ্ক, ওয়েব লিঙ্ক। এর না আরেক নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। তো ওয়েব লিঙ্ক কাঠামোটা আসলে কেমন? লিঙ্ক বা ওয়েব লিঙ্ক অথবা নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। এই পৃথিবীতে যতগুলো কম্পিউটার অনলাইনে করা আছে, যাদের অনলাইনে আইপি অ্যাড্রেস আছে, দেখবা প্রত্যেকটা কম্পিউটার সাথে প্রত্যেক কম্পিউটার আছে একটা নেটওয়ার্কিং কানেক্টিভিটি আছে। নেটওয়ার্কিং যুক্ত থাকা মানে কি, তুমি ইচ্ছা করলে 1 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজের সাথে সংযোগ করতে পারবা। মানে 1 নাম্বার পেজের মধ্যে 5 নাম্বার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। কি থাকবে?
লিঙ্ক। ধরো আমি 4টা পেজ দিলাম, 1টা 2টা 3টা আর হচ্ছে কয়টা 4টা, এই 4টা পেজ দিলাম। দেখো 1 নাম্বারের সাথে 2 নাম্বারটার সম্পর্ক আছে, তার সাথে আবার 3 নাম্বারের সম্পর্ক আছে, ওর সাথে আবার ওর সম্পর্ক আছে, এরকম ভাবে ওর সাথে ওর সম্পর্ক আছে, আবার ওর সাথে এই সম্পর্ক আছে। তার মানে চিন্তা করে দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কি আছে, সংযোগ আছে। মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের সংযোগ আছে। এর মানে হচ্ছে প্রত্যেকটা না, এটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তোমরা টপোলজি 2 নম্বর অধ্যায়ে দেখবা মেশ টপোলজির সাথে মিল আছে। এটা হলো মেশ টপোলজি অধ্যায় 2 নম্বরে যারা মেশ টপোলজি পড়ছো তোমরা কিন্তু অনেক সময় এই ভুলটা করো যে টপোলজির কোশ্চেনটা নেটওয়ার্কিং এর সাথে মানে ওয়েবসাইটের সাথে মিলিয়ে দিতে পারো। এই কাজটা করা যাবে না। তো এটা হচ্ছে তোমাদের মেশ টপোলজি, যেটা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, যারা ক্লাসটা দেখবা তাদের উপকার হবে। কারণ কি টপোলজির সাথে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো আর ওইটা হচ্ছে নেটওয়ার্কিং কাঠামো। টপোলজির মধ্যে মেশ টপোলজির সাথে সম্পর্ক আছে। মেশ টপোলজি মানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার লগে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত আছে, আর এখানে হচ্ছে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কি আছে, সংযুক্ত আছে বা লিংক আছে। তুমি 1 নাম্বার পেজের সাথে 4 নাম্বার পেজের লিংক দেওয়া থাকবে, ইচ্ছা করলে 1 নাম্বার পেজ থেকে সরাসরি 4 নাম্বার পেজে ঢুকতে পারবা। ক্লিয়ার? আর সিকোয়েন্সিয়াল যেটা আমরা দেখছিলাম 1 নাম্বার থেকে সরাসরি 3 নাম্বারে যেতে পারবা না, কারণ হচ্ছে কি সরাসরি লিংক করা থাকে না। আর ওয়েব লিংক যেটা বা নেটওয়ার্ক কাঠামো যেটা, সেটার ক্ষেত্রে 1 নাম্বার পেজের সাথে 10 নাম্বার পেজেরটা কি থাকবে, সম্পর্ক থাকে। দেখবা চিত্রগুলো এরকম পরীক্ষার মধ্যে আসবে যে প্রত্যেকে যদি এখানে 5টা হইতো এরকম হতো, তাহলে আমরা কি দিতাম এর সাথে সম্পর্ক ওইটা ওইটা ওইটা, তাই নয় কি? এটা আমরা দিতে পারতাম, এরকম হতে পারে। তার মানে হচ্ছে এইটা দেখছো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকের কি আছে, সংযুক্ত আছে। এই যে মেশ টপোলজি সেম এইটা, কিন্তু মেশ টপোলজি এখানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস কম্পিউটার, এটা প্রত্যেকটা কি কম্পিউটার। আর এই আমাদের 4 নাম্বার অধ্যায় যেটা হলো প্রত্যেকটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তার মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটার কি আছে, সংযুক্ত আছে। এটাই হচ্ছে তোমার নেটওয়ার্কিং বা ওয়েব লিংক কাঠামো। ক্লিয়ার? পরীক্ষার মধ্যে এটা শোনা একটা কথা বলি, এই ওয়েব কাঠামোটা এর একাধিক চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। ওই চিত্রগুলো মুখস্থ রাখতে হবে, কোনটা কখন কিভাবে আসে এটা আমরা জানি না। কোন চিত্রটা দিয়ে তারা প্রশ্ন করবে, যদি তুমি চিত্রটা না বুঝো তাহলে কিন্তু আনসার করতে পারবো না। 2019 থেকে 16 থেকে 19 পর্যন্ত বা 23 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এরকম ভাবে চিত্র দেওয়া থাকে যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কোন ধরনের ওয়েব কাঠামোকে নির্দেশ করে বা কোন ওয়েবসাইটের কাঠামোটি সবচেয়ে বেশি কি তোমার ব্যবহৃত বা সুবিধাজনক, এরকম প্রশ্নগুলো আসতে পারে। তোমরা একটু এই নেটওয়ার্ক কাঠামোটা যেটা ওয়েব লিংক কাঠামো এটা একটু দেখে আসবা, এর সুবিধা অসুবিধাগুলো পড়বা। তারপরে হচ্ছে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড মানে বলতে বুঝি আমরা একাধিক কাঠামো মিলে যখন নতুন একটি কাঠামো তৈরি হয়, অনেক সময় একই ওয়েবসাইটের ভিতরে একাধিক ওয়েব কাঠামো থাকে। এর মানে হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা একাধিক কাঠামোতে এটাকে সাজায়। কারণ যারা ভিজিট করবে, ভিজিটরদের তোমার মনোরঞ্জন করার জন্য বা আকর্ষণীয় করার জন্য, বা যে ভিজিট করবে তারকে কমফোর্টেবল করার জন্য তারা একাধিক সাইট মিলে নতুন একটা ওয়েবসাইট বানায়। এটাই হচ্ছে তোমার একটা কম্বিনেশন সাইট। এর মধ্যে তোমার হতে পারে ট্রি কাঠামো থাকতে পারে, সাথে ওয়েব কাঠামো থাকতে পারে, এরপরে তোমার মেশ যেটা হলো তোমাদের নেটওয়ার্ক কাঠামো থাকতে পারে। 2টা 3টা কাঠামো মিলে একটা কাঠামো হয়, 2টাও হতে পারে 3টাও হতে পারে। কাঠামো মিলে যখন নতুন একটা কাঠামো তৈরি করা হয় এটাকে বলা হয় কি কাঠামো, হাইব্রিড কাঠামো। এই হাইব্রিড কাঠামোর ক্ষেত্রে দেখো আমরা যে এখানে একটা পেজের কাঠামো আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরকম ভাবে, এরকম কয়েকটা পেজ আছে, প্রত্যেকটা পেজের কি আছে, এরকম আছে। তো এইটা হচ্ছে একটা, আমরা যে প্রাথমিকভাবে চিন্তা করি এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা বের হচ্ছে, তার একটা দেখো এটা হচ্ছে কি, যদি প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক থাকে তখন সেটা হবে ওয়েব লিংক বা নেটওয়ার্ক। আবার নিচে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো টি কাঠামোর সাথে মিলে যায়, টি কাঠামোর সাথে কি করে যায়, মিলে যায়। এইখানে আবার এর চিহ্ন দেওয়া আছে, আছে কি না? তার মানে টি এবং সিকোয়েন্সিয়াল কাঠামো মিলে নতুন কাঠামো হয়, ঠিক আছে কিনা? আবার ওর সাথে ওর সংযুক্ত, ওর সাথে যদি আমি সংযুক্ত করে দেই তাহলে আবার কোন কাঠামো হবে, ওয়েব লিংক কাঠামো হবে। তার মানে একই সাথে একাধিক কাঠামো আছে। এই ওয়েব লিংক কাঠামোর সাথে করতে পারি আমরা, টি কাঠামোর সাথে করতে পারি, তাই না? এরকম ভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কাঠামো কি থাকতে পারে। হ্যাঁ, এইখানে ওয়েব লিংক কাঠামো ধরতে পারি, এখানে টি কাঠামো ধরতে পারি, তাই নয় কি? স্যার 3 নাম্বারটা স্যার টি কিভাবে? হ্যাঁ,
তিন নাম্বারটা 3 নাম্বারটা ঠিক হবে না তো, এটা হলো ওয়েব লিংক। ওটা স্যার উপর তিনটে আছে ওটা কোন কাটামো উপরে তিনটাকে আমরা নেটওয়ার্ক কাঠামোর মধ্যেও করতে পারি, বা এই দুটো থেকে যদি আমি চিন্তা করি, দুটো থেকে দুটো শাখা বের হয়েছে, সেক্ষেত্রে ঠিক আছে। এটা লাগানো করলে তো সাইডে মানে হ্যাঁ, ওয়েব লিংক হয়ে গেছে, তাই না? ওয়েব লিংক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা কি সম্পূর্ণটা হলো হাইব্রিড কাঠামো। সম্পূর্ণটা কি হাইব্রিড কাঠামো। তো হাইব্রিড কাঠামোর মধ্যে একাধিক কাঠামো থাকতে পারে, আমাদের বই একাধিক কাঠামো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজকে আমরা HTML এর কিছু মৌলিক বিষয় শিখবো আমরা। হ্যাঁ, HTML কিছু মৌলিক বিষয় শিখবো। দেখো, HTML এর মৌলিক বিষয় সমূহ। দেখো, HTML এর মৌলিক বিষয় প্রথম হচ্ছে HTML ট্যাগ। কি HTML ট্যাগ? প্রশ্ন কিন্তু আসে, HTML ট্যাগ কি? প্রশ্ন আছে কি HTML ট্যাগ কি? এটা প্রশ্ন আমাদের পরীক্ষার মধ্যে বিগত কয়েকবার আসছে। HTML ট্যাগ কি অথবা শুধু ট্যাগ কি, এই প্রশ্নগুলো থাকে। কেউ কি বলতে পারবা ট্যাগ কি অথবা HTML ট্যাগ কি? HTML ট্যাগ কি সংজ্ঞাটা লিখে নাও। ট্যাগ হচ্ছে এক ধরনের কমান্ড। ট্যাগ হচ্ছে এক ধরনের ট্যাগ হচ্ছে ইচিংয়ের ভিতরে থাকে এক ধরনের কমান্ড। ট্যাগ হচ্ছে এক ধরনের কমান্ড প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং যা শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে থাকে। দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যাঙ্গেলের ট্যাগ হচ্ছে এক ধরনের কমান্ড যা দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে থাকে। ব্র্যাকেটের মাঝে থাকে। তাহলে আমরা যদি ক নাম্বারের জন্য আসে যে HTML ট্যাগ কি, HTML ট্যাগ হচ্ছে এক ধরনের কমান্ড যা দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে বা দুটি অ্যাঙ্গেলের মাঝে থাকে। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে ওটা এক কথা, শেষ অ্যাঙ্গেল না, ওইখানে হবে একটা হচ্ছে লেস দেন, আর হলো গ্রেটার দেন। আমরা গণিতে যখন শিখছিলাম একটা হলো লেস দেন, আরটা কি গ্রেটার দেন। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট আর শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, এখানে স্যার প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট আর শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। না, এটা তো প্রথম আর শেষ হচ্ছে কি ট্যাগ, এটা হলো কন্টেন্ট। HTML এলিমেন্ট, HTML ট্যাগ হচ্ছে এটা, আর হলো ট্যাগের মাঝখানে যেটা থাকে এটা হলো কন্টেন্ট। বুঝতে পারছো? এলিমেন্ট আর কি ওপেনিং হচ্ছে ট্যাগ দেখছো। এই ট্যাগ যেমন আমরা ধরো পি একটা প্যারাগ্রাফ ট্যাগ, এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। বুঝতে পারছো? পি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। উদাহরণস্বরূপ বলতে পারি বি হচ্ছে একটা বোল্ড ট্যাগ, এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আছে। তার মানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা একটা ট্যাগ নির্দেশ করি। এই ট্যাগ কমান্ড দিলে কম্পিউটার এটার উপর ভিত্তি করে ওয়েবসাইটে আমাদের আউটপুট প্রদর্শন করবে। বুঝতে পারছো? এই ট্যাগগুলোর উপর ভিত্তি করে কি করবে? ওয়েবসাইটে আমাদের আউটপুটগুলো প্রদর্শন করবে, বা ব্রাউজারে আমাকে আউটপুট প্রদর্শন করবে। সেই ব্রাউজারগুলো কি কি আমরা গতকালকে বলছিলাম, ব্রাউজার কি কি হতে হবে, যেমন মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো হচ্ছে কি ব্রাউজার। মনে আছে কি না? তো এই ব্রাউজারের ভিতরে আমরা যে ট্যাগগুলো কমান্ড করব, সেই কমান্ডের উপর ভিত্তি করে ব্রাউজার আমাদেরকে আউটপুট প্রদর্শন করবে। ক্লিয়ার? তো উদাহরণস্বরূপ বলতে পারি ট্যাগ হচ্ছে এক ধরনের কমান্ড যা দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে। যেমন পি একটা পি ট্যাগ। হ্যাঁ বলো। ব্রাউজার কি কোনো অ্যাপ? ব্রাউজার এক ধরনের সফটওয়্যার। ব্রাউজার কি ইন্টারনেট ব্যবহার করার জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে ব্রাউজার। সেটাই কি ব্রাউজার। বুঝতে পারছো এবার? তাহলে এরকম আমরা এই ট্যাগ হচ্ছে কেমন, দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ থাকে, যা এক ধরনের কমান্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিছু মৌলিক ট্যাগ নিয়ে আলোচনা করব। HTML মৌলিক ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা শিখে ফেললাম কি ট্যাগ কি। এখন ট্যাগ হচ্ছে দুই ধরনের ট্যাগ হয়, একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই যে এই শুধু এরকম চিহ্ন দিলে এটাকে বলবো আমরা ওপেনিং ট্যাগ। কি বলবো আমরা? ওপেনিং। আর এইরকম দেওয়ার সাথে এই দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে যদি আমরা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি, নাম কি স্ল্যাশ চিহ্ন। স্ল্যাশ, এই চিহ্নের নাম হলো স্ল্যাশ। স্ল্যাশ চিহ্ন কি নাম এটার? এই স্ল্যাশ চিহ্ন যুক্ত করা হলে এটাকে বলবো আমরা ক্লোজিং ট্যাগ। কি বলবো আমরা? ক্লোজিং ট্যাগ। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ। মানে একটা শুরু আর একটা শেষ। ওপেনিং মানে কি শুরু, ওপেনিং মানে কি শুরু, আর ক্লোজ মানে কি শেষ। বুঝতে পারছো? যেমন আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ শুরু করি তাহলে আমরা লিখবো কি, এই যে পি প্যারাগ্রাফ শুরু করলাম,
এই স্ল্যাশ পি প্যারাগ্রাফটা কি করলাম, শেষ করলাম। বুঝতে পারছো এবার? মানে এইচটিএমএল ট্যাগের কাজটা কি? কাজটা হচ্ছে আমরা কোনো প্রোগ্রাম বা কোনো কোড যখন আমরা শুরু করব তখন শুরু ট্যাগ দিয়ে শুরু করব এবং শেষ ট্যাগ দিয়ে শেষ করব। যখন শুরু দিব তখন ওই ট্যাগের কাজগুলো শুরু হয়ে যাবে, যখন এটাকে ক্লোজ দিব মানে ওই ট্যাগের আর কোনো কাজ থাকবে না, ওই কাজ শেষ, অন্যান্য কাজ সে করবে। একবার বেশি থেকে বলতেছি না, ঠিক আছে। তবে যারা এই ক্লাসটা পরবর্তীতে যাদের একটু প্রবলেম হচ্ছে এবং যতবার দেখবা ততবার বুঝবো আমি আশা করি। আর আমার আইসিটি তৃতীয় অধ্যায়ের যে বেসিক ক্লাসগুলো হচ্ছে একবারে বেসিক থেকে, এই ক্লাসটা আজকেও দিব একটা ক্লাস। হ্যাঁ, সুতরাং ক্লাস প্রত্যেকটা ক্লাসে করবা। যে বা যারা ক্লাসটা মিস করতেছো বা করছো, বাসায় অবশ্যই কয়েকবার দেখে নিতে হবে, কয়েকবার ভিডিওটা দেখে নিতে হবে। কারণ হচ্ছে তুমি যতবার দেখবা আমার ক্লাসটা ততবার তোমার কাছে রিপিটেশন আসতেছে, ততবার কি আসতেছে, রিপিটেশন হয়। এখানে বসাই কাজ, তুমি এখানে বসে চাপ দাও, ঠিক আছে? নাম কি? তাহলে আমরা শুরু টেক পেলাম, আর নাকি শেষ টেক পেলাম। এখন দেখবো কয় ধরনের ট্যাগ আছে, কি দেখবো কয় ধরনের ট্যাগ আছে। আমরা এই কয়েকটা ট্যাগ আজকে আলোচনা করব, কিছু মৌলিক ট্যাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো এই ট্যাগগুলো কি, বলো আমি গেলে তো দেখো আমরা এইচটিএমএল এর যে মৌলিক বিষয় এর মধ্যে ট্যাগ গুলো কি কি আছে, আমরা কিছু ট্যাগ আছে আজকে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগস নিয়ে কথা বলবো। যেমন প্রথমে আমরা শিখবো পি ট্যাগ। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ দ্বারা আসলে কি বোঝায়, আমরা যখন কোনো লেখা লিখতে চাই কোনো ওয়েবসাইটে, তোমরা দেখবা এমনি যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে, মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখাগুলো আমরা লিখি সাধারণত টাইপিং করি বা কম্পোজ করি, ওইটা এক ধরনের লেখা। ওয়েবসাইটে যে লেখাটা আছে, কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রত্যেকটা লেখার সাইজ, লেখার কালার, লেখার ধরন কিন্তু ভিন্ন রকম হয়। সুতরাং ওইটা হচ্ছে কমান্ডিং লেখা। তুমি প্রত্যেকটা কমান্ডের মধ্যে কোন লেখাটা কিভাবে উপস্থাপন করতে চাও, ওইটা আমাদেরকে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বুঝিয়ে দিতে হয়। কি বললাম, আমরা ওয়েবসাইটে কোন লেখাটা কিভাবে প্রদর্শন করতে চাই, ভিজিটরদের কাছে কিভাবে উপস্থাপন করতে চাই, সেটা প্রত্যেকটা কমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে হয় যে আমি এই লেখাটা এরকম করতে চাই। প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা প্যারার নিচে আরেকটা প্যারা চলে আসবে। উদাহরণস্বরূপ আমি তো এতটা লিখতে পারবো না, আমি কয়েকটা লাইন দেখাচ্ছি। ধরো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এতটুকু অংশ হচ্ছে একটা প্যারা। আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে ক নাম্বার গ নাম্বার লিখি, একটা প্রশ্ন লেখার পর বা একটা প্যারা লেখার পর আরেকটা প্যারা কিভাবে উপস্থাপন করতে হয়। এর মানে হচ্ছে এই লাইনের নিচে এই লাইন, তার নিচে এটা। এখন এই যে এটা একটা প্যারা, যখন আরেকটা নতুন প্যারা নিব তাহলে কি করব, মাঝখানে একটু বেশি গ্যাপ দিব, ঠিক আছে কিনা? দেখো এইটা হচ্ছে এক লাইনের পরে আরেক লাইন, এই লাইনের পরে এই লাইন, তারপরে এই লাইন। আর এখানে হচ্ছে এই লাইনের পরে এই লাইন, তারপরে এই লাইন, এক লাইনের পরে আরেক লাইন, কিন্তু মাঝখানে ফাঁকাটা কি দুই লাইনের সমতুল্য না প্রায়। এরকম যখন আমরা প্যারাগ্রাফটা ইউজ করব, যখন প্যারাগ্রাফটা ইউজ করব তখন কি হবে, উদ্যোগ শব্দ, যখন প্যারাগ্রাফটা আমরা ইউজ করব তখন হবে কি, আমি যেই পরিমাণ লেখা, শোনো, যেই পরিমাণ লেখা আমি লিখবো এর মাঝখানে একটু বেশি পরিমাণ ফাঁকা থাকবে। কি থাকবে, বেশি পরিমাণ ফাঁকা থেকে এই লাইনটা উপস্থাপন হবে। অনেক সময় আমরা যখন ওয়েবসাইটে কোনো কিছু পড়তে যাই, যখন আমরা গুগলতে কোনো কিছু পড়ি, তখন একটা প্যারার পরে আরেকটা প্যারা চলে আসে না, ওইরকম ভাবে একটা প্যারার পরে আরেকটা প্যারার মাঝখানে একটু ফাঁকা বেশি হবে। এই জন্য আমরা এই প্যারাগ্রাফটা একটা ইউজ করি। আমি আজকে বেসিকটা দেখাচ্ছি, নেক্সট যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন বুঝতে পারবো প্যারাগ্রাফ আর লাইন ব্রেকিং এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তাহলে প্রথম শিখলাম প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে দেখবা এরপর ট্যাগের নাম হচ্ছে বি। আমরা বি ট্যাগ শিখবো। বি মানে বোল্ড। বি মানে বোল্ড। বোল্ড মানে কোন লেখা আমি এক কথায় বলতে পারি কি, মোটা। বোল্ড মানে কি, মোটা। কোন লেখা আমরা স্বাভাবিক সাইজ থাকতে পারে, অথবা লেখার একটু সাইজ তো বেশি থাকতে পারে, একটু মোটা হতে পারে। লেখাটা যখন একটু মোটা হবে তখন সেক্ষেত্রে কিছু লেখা আমাদের স্বাভাবিক থাকবে, আর কিছু লেখা অনেক সময় মোটা করে লিখতে হয়, মানে হাইলাইট করার জন্য, কোনো পয়েন্টকে হাইলাইট করার জন্য আমরা একটু মোটা করে লিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা বি ট্যাগ ব্যবহার করব। কম্পিউটার যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন আমরা কি করি, কন্ট্রোল বি চাপ দেই, কন্ট্রোল বিতে দিলেই বোল্ড হয়ে যায়।
অথবা লেখাটাকে মার্ক করে, তোমরা যারা শিখতেছো কম্পিউটার, লেখাটাকে মার্ক করে বোল্ড দিলে মোটা হয়ে যা, এটা কি স্যার দেখাইছে? আচ্ছা, ওই লেখ শিখতে পারবে যারা বেসিক। আরেকটা কথা আমি বলে দেই, যারা ভিডিওটা পরে ওয়াচ করবে, আমাদের এই জেনারেশন যারা ইন্টারমিডিয়েটে, বেসিক্যালি ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করে, তাদের যে কাজটা করতে হবে, সবাইকে বেসিক কম্পিউটার জানা থাকতে হবে, এটা মাস্ট। কারণ তুমি এই বর্তমান হচ্ছে দ্য এজ অফ টেকনোলজি। এই টেকনোলজির যুগে যদি আমরা কম্পিউটার না জানি, তাহলে আসলে আমরা মূর্খ রয়ে গেলাম। এটা কি মাস্ট জানতে হবে। যারা পরে দেখো, তাহলে কন্ট্রোল বি তে যদি আমরা বি চাপি দিলে বোল্ড হয়, আর HTML যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন বোল্ড ট্যাগ ব্যবহার করলে লেখাটা যতটুকু অংশ লেখা আমার মোটা করার প্রয়োজন, ততটুকু অংশ আমরা বোল্ড ট্যাগের ভিতরে দিব। তার মানে বোল্ড ট্যাগেরও কি আছে, শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে। প্রত্যেকটা ট্যাগ যেগুলো দেখাবো, এগুলো শুরু এবং শেষ ট্যাগ দুটোই আছে। কয়েকটা ট্যাগের মধ্যে শুধু শেষ ট্যাগটা নাই, যেমন ইমেজ ট্যাগের শেষ ট্যাগ নাই, বিআর ট্যাগের শেষ ট্যাগ নাই, এরকম কিছু ট্যাগ আছে। দেখো, এরপরে দেখো যেটা হচ্ছে বি ট্যাগ, তারপরে হচ্ছে আই ট্যাগ। আই লেখাটা মানে হচ্ছে ইটালিক, ITICL, ইটালিক। ইটালিক লেখাটা কেমন হয়, আমরা অনেক সময় বাঁকা লিখতে পারছি, বিশেষ করে আমি নিজে লিখে দেখো এটা বাঁকা করে লিখছি। আমি এরকম ভাবে লিখতে পারি, যেমন লেখাটা আসবে একটু বাঁকা করে আসছে, কেমন আসছে লেখাটা, একটু বাঁকা আসছে না? ইটালিক সাইজ মানে হচ্ছে লেখাটা হচ্ছে বাঁকা করে আসবে। কি করে আসবে? একটু বাঁকা করে আসবে। তাহলে আই ট্যাগ দ্বারা আমরা কি করব? ইটালিক। তারপরে হচ্ছে ইউ ট্যাগ। ইউ একটা ট্যাগ, ইউ হচ্ছে আন্ডারলাইন। একটা কথা মনে রাখবা, HTML ট্যাগ গুলো যখন লিখবা, ওই ট্যাগের মধ্যে কখনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। ট্যাগ সবসময় কি হবে? স্মল লেটারে হবে। কি হবে? ট্যাগ সবসময় স্মল লেটারে হবে। ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো লিখবা, এগুলো তোমার মতো করে লিখতে পারবা, কিন্তু যেগুলো ট্যাগ লিখবা, ওই ট্যাগ গুলো সবসময় স্মল লেটারে লিখতে হবে। যেমন ইউটা স্মল লেটারে লিখতে হবে, আইটা, ইটা কিন্তু দেখে বোঝা যায় না আমি কি বড় হাতের না ছোট লিখলাম। এটা আসলে ছোট হাতের, কারণ এটা বোঝা যায় না। আর ইউ বড় হাতে ইউ লিখলে আমাদের এরকম হবে, এটা আমাদের লিখতে এরকম হয় আর কি। এটা বড় হাতের দিবা, আর এভাবে স্বাভাবিক দিলে কি হবে? ছোট হাতের, এটাই বুঝে নাও। এটা হচ্ছে ইউ ট্যাগ, এটার নাম হচ্ছে আন্ডারলাইন। কি এটা? আন্ডারলাইন মানে এই যে প্রত্যেকটা লেখার নিচে কি হবে? এরকম টান হবে। কি হবে? টান হবে। লেখার নিচে যখন আন্ডারলাইন করা থাকে, তখন সেটাকে আমরা কি করব? হ্যাঁ, উপরে দেওয়া থাকে না? হ্যাঁ, এটা হচ্ছে তুমি যেটা বলছো, এটা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করব, তখন ওই যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে দেওয়া থাকে। ওইটা না, আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, তখন কাজ করতে হবে কোথায়? এই নোটপ্যাডে যেতে হবে, মাইক্রোসফট অ্যাক্সেসে ঢুকতে হবে, ওইখানে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরি থেকে নোটপ্যাড, ওই নোটের মধ্যে আলাদা তোমার মূল প্রোগ্রামটাকে লিখতে হবে। নোটপ্যাড লেখার পর ওইটাকে সেভ করতে হবে ব্রাউজারে। কোথায় সেভ করতে হয়? ব্রাউজারে সেভ করতে হয়। করার পরে ওইটাকে যখন ওপেন করবো, তখন ওটা ব্রাউজারে প্রদর্শন করবে। আর মাইক্রোসফট ওয়ার্ডটা তো কোনো একটা পেজের মধ্যে লেখা যায় আর কি, একটা ওয়ার্ড পেজের মধ্যে লেখা যায়। ওই মাইক্রোসফট ওয়ার্ড, আমি আগেই বলছি, মাইক্রোসফট ওয়ার্ড আর HTML কি না? এক না। মাইক্রোসফট ওয়ার্ড লিখে আমরা MS ওয়ার্ডের মধ্যে, আর HTML লিখতে হয় নোটপ্যাডে, এটা প্রদর্শন করে ব্রাউজারে। আর মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমরা কি করি? লিখে নগদ পেজগুলো দেখতে পারি। স্বাভাবিক যে কম্পোজার কাজগুলো হয়, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে হয়। কিন্তু ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অবশ্যই কি লাগবে? HTML লাগবে। অর্থাৎ ওইটা হচ্ছে ট্যাগ নির্ভর একটা ল্যাঙ্গুয়েজ। ট্যাগ নির্ভর কি? ল্যাঙ্গুয়েজ। যেই ট্যাগ গুলো কমেন্ট করবা, সেই ট্যাগ অনুযায়ী তোমাকে আউটপুট প্রদর্শন করবে, এবং ওই আউটপুটটা তুমি ইচ্ছা করলে দিতে পারবে না। দেখো, এটা যদি ভুল হয়, তাহলে একটা ট্যাগ তুমি ভুল করলা, এই ট্যাগের ফলাফলটা তোমাকে দেখাবে না। যে ট্যাগটা তুমি ভুল করবা, তার ফলাফলটা কি করবে না? প্রদর্শন করবে না। অর্থাৎ যতটুকু তুমি ভুল করবে, ততটুকু ফলাফল প্রদর্শন করবে না। এখন যদি প্রোগ্রামের শুরুতে ভুল করো, শোন, যদি প্রোগ্রামের শুরুতে ভুল করো, তাহলে শেষ পর্যন্ত তো ভুলে যাবে, তাই না? এরকম হবে। তুমি HTML লিখছো, প্রোগ্রাম শুরু করছো, শুরুতে HTML-টা তুমি লেখো নাই, এর মানে কি হবে? যেহেতু তুমি HTML লেখো নাই, তোমার প্রোগ্রামই শুরু হয়নি, মানে তোমার গুড়াই গন্ডগোল। এটা করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা বলবো আমরা, এইটা ট্যাগ। এরপরে আমরা আরো কিছু ট্যাগ দেখবো এখানে। এরপরের ট্যাগটা কি আছে? ধরো এই ইটালিক গেল, বোল্ড গেল, তারপরে হচ্ছে বিআর। এই বিআর ট্যাগটা দ্বারা আসলে কি বুঝে জানো? লাইন ব্রেকিং। বিআর মানে কি বোঝায়? লাইন ব্রেকিং। এই বিআর ট্যাগ মানে হচ্ছে, যখন তুমি ওয়েবসাইটে কোনো কিছু লিখবা, প্রথম এই লাইনটা লিখছো, এই লাইনটা, তারপরে এইখান থেকে যদি নিচে লাইনে আমাদের আসতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডে কি করতে হয়? এন্টার চাপতে হয়। কি করতে হয়?
এন্টার চাপতে হয়, যারা মাইক্রোসফট ওয়ার্ড এমএস এর কাজ করতে এন্টার চাপতে হয় না? এন্টার বাটন শিখাইছে? এন্টার বাটন শিখাইছে? হ্যাঁ, এন্টার বাটনে চাপ দিলে নিচে লাইনে চলে আসে। এটা এমএস ওয়ার্ড এর কাজ। কিন্তু যেটা ওয়েবসাইটের কাজ সেখানে এন্টার দেওয়া দিলে লাভ নাই, কারণ কি ওইখানে এন্টারের কোনো কাজ নাই, ওইখানে কাজ হচ্ছে ট্যাগ ভিত্তিক কাজ। তাহলে আমাকে কি হচ্ছে, বিআর ট্যাগ বের করতে, এক লাইন শেষ হলে ওই লাইনের শেষে বিআর দিলে আমরা অটোমেটিক ভাবে কি হবে, নিচে লাইনে চলে আসবে। এটাকে বলে লাইন ব্রেকিং। তাহলে এটা হবে, আমি এক কথায় বলতে পারি নিচের লাইন। কি বলতে পারি? নিচের লাইন ব্রেকিং। লাইন ব্রেকিং, নিচের লাইন মানে কি, লাইন ব্রেকিং করলে আমাদের পরের লাইনে চলে আসবে। ঠিক আছে? তারপর দেখো এখানে আছে, এই লাইন থেকে আমি যখন এই লাইনে চলে আসবো, তার মানে কি হলো, আলটিমেটলি এই লাইনের লেখাটা শেষ হলে ওই লেখার পরে আমরা বিআর যোগ করলে আমরা কি করবো, পরের লাইনে চলে আসতে পারবো। ক্লিয়ার? বিআর যোগ করলে পরের লাইনে চলে আসতে পারবো। এরপরে দেখো বিআর গেল, তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপ মানে হলো সুপারস্ক্রিপ্ট। কি এটা? সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট আমরা সাধারণত বলতে পারি এটাকে পাওয়ার। কি বলতে পারি? পাওয়ার মানে উপরে থাকে। পাওয়ার কোথায় থাকে? উপরে থাকে। তাহলে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা পাওয়ার করতে পারি। যেমন আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এই যে স্কোয়ারটা কি পাওয়ার আকারে বসছে না? a প্লাস বি এর পাওয়ার 2। ঠিক আছে কিনা? ওইটা হচ্ছে তোমার পাওয়ার আকারে বসবে। অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা স্কোয়ার বা কিউব অথবা 5 যে মানগুলো লিখবো, ওর উপরে যেটা বসবে পাওয়ার হিসেবে, ওইটাকে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? এটা সুপারস্ক্রিপ্ট, সংক্ষেপে আমরা সুপ কি ব্যবহার করবো? SUP, সুপ ব্যবহার করবো। অর্থাৎ যেমন এই লেখাটাকে প্রদর্শন করার জন্য আমাদের উপরে 2 কে লিখতে হবে না? 2 উপরে লেখার মতো কোনো সিস্টেম নাই। ওই সিস্টেমটা HTML ট্যাগের মাধ্যমে লেখা যায়। কি দিয়া? সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে। ক্লিয়ার? এরপরটা হচ্ছে সাবস্ক্রিপশন। SUB, কি বলবো আমরা? SUB। দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতেছি, বুঝতে পারছো? সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনটা হচ্ছে তোমার বেজ আকারে বসে। কি আকারে বসে? বেজ। যেমন এটা বসে নিচে। কি বসে? এটা নিচে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা লগ 2 লিখছি কিনা, অথবা আরো লিখতে পারি H2। ঠিক আছে কিনা? তাহলে এই দুইটা কোথায় গেছে? H এর নিচে এবং লগ এর নিচে। এটা বেজ আকারে বসছে, তার মানে লগ 2 বা H2O। এই যে দুইটা যখন লিখবো আমরা, এই দুই সংখ্যা যখন উল্লেখ করব, তখন আমরা সাবস্ক্রিপশন ট্যাগ ব্যবহার করব। বুঝতে পারছো এবার? আচ্ছা, তারপরটা দেখো, এই তারপরটা দেখো, ডেল ট্যাগ, DEL। ডেল মানে কোনো কিছু লেখা কি করবো আমরা? ডিলিট করে দিব। যখন বাদ করে দিব, এরকম ভাবে কেটে দিব লাইন থেকে, সেটাকে আমরা কি ট্যাগ ব্যবহার করব? ডেল ট্যাগ। তারপরে দেখো স্মল তো লেখা হলে লেখাটা কি হবে? ছোট হবে। এক কথায় কোনো লেখা যদি আমি বড় করে উপস্থাপন করতে চাই, তাহলে বিগ ট্যাগ, আর ছোট লিখতে গেলে কি হবে? স্মল হবে। কি হবে? স্মল। এই ট্যাগ গুলো লেখা উপস্থাপন করে, এই ট্যাগ একটা হলো স্মল ট্যাগ। ডেল মানে ডিলেট, বাদ দেওয়া, মুছে ফেলা। কথা বলা যাবে না একটা, হ্যাঁ, ক্লাস থেকে মনোযোগ দিতে হবে, সব শোনা যায়। তাহলে বিগ ট্যাগ, বিগ হচ্ছে বড় আর স্মল হচ্ছে কি ছোট। বুঝতে পারছো? বিগ হচ্ছে বড়, স্মল কি ছোট। আরো কিছু ট্যাগ আছে, যেমন এই এইচ দ্বারা বোঝায় হেডিং। আমি একটু মুছে দেই, তারপরে লিখতেছি। এইচ মানে হচ্ছে হেডিং। এই হেডিং মানে হচ্ছে, এটা হচ্ছে লেখার হেডিং সাইজ, হেডিং করার সাইজ। অর্থাৎ আমি এক একটা লেখাকে এক এক ধরনের সাইজে উপস্থাপন করব। একটু বড় হবে, একটু ছোট হবে। এরকম ভাবে আমাদের লেখার মধ্যে হেডিং সাইজ ব্যবহার করা যায়। ওই হেডিং সাইজের মোট হেডিং কয়টা আছে?
6টা। মোট হেডিং কয়টা? 6টি। H1 থেকে H6, তাহলে হেডিং হলো H1 থেকে H6 পর্যন্ত। এই মোট 6টা হেডিং আছে। এমসিকিউ আসতে পারে যে কতগুলো হেডিং আছে, কতগুলো হেডিং আছে। সব থেকে বড় হেডিং কোনটি? H1। আর সব থেকে ছোট হেডিং কোনটি? H6। H6 মানে সব থেকে ছোট। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো এরকম আমি আউটপুটটা কেমনে আসলে লিখে দিচ্ছি, হেডিং এরটা কেমনে। ধরো আমি এখানে লিখলাম বাংলাদেশ, তারপরে হেডিং 3 তে লিখবো আমি আরেকটু ছোট করে, কি হবে? বাংলাদেশ। হেডিং 6 থেকে আমি এরকম লিখবো বাংলা। ভালো করে বুঝতে পারছো কিনা? তার মানে একটা হচ্ছে বড়, সবচেয়ে বড় হেডিং এটা, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে এইটা। এটা একটা উদাহরণ করে দেখাইলাম আর কি। আমরা হেডিং হচ্ছে মোট 6টা। হেডিং 1 থেকে হেডিং 6, মানে S1 থেকে S6। আর হেডিংটা হচ্ছে হেডিং করার সাইজ, অর্থাৎ একটা লেখা কি পরিমাণ বড় ছোট হবে, লেখার যে সাইজটাকে নির্দেশ করে, লেখার সাইজটাকে নির্দেশ করে। এইটা হচ্ছে হেডিং। হেডিং হচ্ছে লেখার সাইজ, অর্থাৎ লেখা হেডিং করার সাইজ। লেখা যে আমরা হেডিং করব, কিভাবে করব, সেটা হচ্ছে H1 থেকে H6। এগুলো ফাংশন কি, ওদেরকে বলা হয় ফাংশন কি। আমরা এই কিবোর্ডের মধ্যে যেই কারো কিবোর্ডে 96টা, কারো কিবোর্ডে 104টা, কারো কিবোর্ডে 112টা, কারো কিবোর্ডে 116টা, এরকম কিবোর্ড আছে বাংলাদেশে। হ্যাঁ, এক ধরনের কিবোর্ড আছে। প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে প্রত্যেকটা যে ফাংশন আছে, এই উপরে ফাংশন কি হচ্ছে 12টা। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে কম্পিউটার কিবোর্ডের মধ্যে মোট 12টা ফাংশন কি কয়টি। এটা হবে কয়টি? 12টি। যেহেতু আমরা কম্পিউটার শিখবো এবং আইসিটি আমাদের একটা সাবজেক্ট, আমাদেরকে বেসিক কম্পিউটার অবশ্যই জানতে হবে। একটা কম্পিউটার বেসিক থেকে একবার শুরু থেকে তুমি কিনে আনছো, এটাকে কিভাবে ইউএসবি গুলো লাগাবা, পিনগুলো কিভাবে লাগাবা, প্রত্যেকটা পোর্ট কিভাবে লাগাবা, এটা শিখতে হবে। ইলেকট্রিক্যাল লাইন কেমনে সংযোগ দিবে শিখতে হবে, কেমনে ওপেন করবা, কেমনে অফ করবা শিখতে হবে। তারপরে কোন একটা পার্সোনাল কি কি সমস্যা হতে পারে, কম্পিউটার ডিটেইলস তোমাকে জানতে হবে। যদি তুমি জানো তাহলে তোমার জন্য এটা সহজ হবে। অনেকেই আমরা এগুলো জানি না, আমরা অনেকে লিখতে জানি না কম্পিউটারে। তাহলে যারা লিখতে জানি না, আমি তাদেরকে বলবো, যারা আমরা লিখতে জানি না তাদেরকে আমি টেক বুঝাই, আর যাই কিছু বুঝাই না কেন সে বুঝবে না, কারণ সে তো কম্পিউটারের শূন্য জ্ঞান। এখন তোমাদেরকে যদি আমি বলি যে আমেরিকানদের একটা গল্প বললাম, জীবনে আমেরিকা যাও নাই, ওদের ভাষাও বুঝো নাই, ওদেরকে দেখাও নাই, ওদের গল্প করে লাভ আছে? তার মানে আমার অপরিচিত কোনো কিছু নিয়ে যখন আমি গল্প করব, তার মানে ওইটা মানুষ না পশু, এটাই আমাদের কি নাই, জানা নাই। সুতরাং মাথায় রাখতে হবে যে বেসিকটা সবাইকে জানতে হবে। যারা কম্পিউটার শিখো না, তোমরা শিখে নিবা। তাহলে হেডিং হচ্ছে এই এজ দ্বারা আমরা কি বুঝবো? হেডিং। ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে আরো অনেকগুলো ট্যাগ আছে, কি ট্যাগ আছে? যেমন ফন্ট। এইটা হলো একটা ফন্ট ট্যাগ। এটা কি ট্যাগ? ফন্ট। আচ্ছা, তোমরা যারা আছে কম্পিউটার জানো, তারা কিন্তু বুঝবো ফন্ট কি। ফন্ট কি বুঝো তোমরা? একটা হচ্ছে ফন্ট সাইজ, আর হচ্ছে শুধু ফন্ট দিয়ে পৃথিবীতে অনেক ধরনের ফন্ট আছে, ভাষা। অর্থাৎ যখন তুমি কম্পিউটারে লিখবা, তখন দেখবা একটা টুলবারে ফন্ট বাটন একটা আছে, এখানে দেখবা লেখার অনেক ধরনের সাইজের লেখা আছে, অনেক ধরনের লেখা। আবার অনেক ধরনের ভাষা, যেমন বাংলা লেখা আছে, ইংরেজি আছে, আরবি আছে। ইংরেজির মধ্যে রোমান আছে, কত নিউ রোমান আছে, এরিয়াল আছে, এরকম হাজার হাজার লেখার কি আছে, ফন্ট আছে। এই এক একটা ফন্ট তোমার কি করবে? এক এক ধরনের লেখা, এক এক সিস্টেমের লেখা প্রদর্শন করবে। বুঝতে পারছো? আর হচ্ছে ফন্ট সাইজ। এখন লেখার যে লিখবো, আমি যে এ লিখবো, এই লেখার এটা একটা সাইজ, আবার এ লেখার এটা একটা সাইজ, আবার এ লেখার এটা একটা সাইজ। মানে কোনটা লিখবো? বড় সাইজ। ধরো এটার মান হলো 64, এটার মান হলো 12, আর এটার মান হলো 24। এখন এই কোন লেখাটা কতটুকু সাইজে তুমি রাখতে চাও, ফন্ট সাইজ কত দিবা, তুমি সেটা এখানে উল্লেখ করতে হয়। অনেক সময় ফন্ট সাইজ লিখে দিতে হয়। তাহলে তোমার লেখাটা যে ওয়েবসাইটে প্রদর্শন করবে, কতটুকু বড় প্রদর্শন করবে। অনেক সময় দেখবা অনেক বড় লেখা ওয়েবসাইটে আসে কিনা, ওই বড় করে হাইলাইট করে মোটা করে লেখাটা দিয়ে থাকে। তার মানে বোল্ড দিলে মোটা হবে, ফন্ট সাইজ দিলে লেখাটা বড় হবে, আর ফন্ট দিলে লেখাটা কি হবে, বিভিন্ন ধরনের বিভিন্ন ফন্টে লিখতে পারবা। আর একটা হচ্ছে ফন্ট কালার। কি আছে একটা? ফন্ট কালার। এই যে ফন্ট কালার ট্যাগ আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক কথায় কি লিখতে পারি, ফন্ট কালার। এই যে ফন্ট কালার হচ্ছে যেই ফন্টটা তুমি লিখবা, অর্থাৎ যে অক্ষরগুলো লিখবা, যে লেখাগুলো লিখবা, ওই লেখাগুলো কোন কালারে তোমার ওয়েবসাইটে প্রদর্শন করবে। অনেক সময় আমরা ওয়েবসাইটে নীল লেখা পাই, লাল লেখা পাই, কালো, সবুজ, বিভিন্ন ধরনের লেখা কিন্তু আমরা অনেক সময় পাই কিনা। ওই কালার লেখাগুলোকে প্রদর্শন করতে গেলে আমাদের এই ফন্ট কালার ট্যাগগুলো কি করতে হবে,
ব্যবহার করতে হবে। তো আমরা আজকে কিছু বেসিক ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। কি করলাম? বেসিক ট্যাগ সম্পর্কিত কিছু আলোচনা করলাম। এই আলোচনা করে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, আরো কিছু আজকে আলোচনা করে দেই। সেটা হচ্ছে আমরা আজকে একটা বেসিক স্ট্রাকচার, শোনো, আজকে একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি যে আমরা প্রাথমিকভাবে একটা HTML কিভাবে প্রদর্শন করব। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে একটা আউটপুট। দেখো এইখানে এই আউটপুট, এই শোনো, আস্তে আস্তে যাও, আস্তে যাও। হ্যাঁ, ভিডিও করছি। আপাতত বসো, ক্লাস শেষ করে দিচ্ছি প্রায়। একটু বসো এখানে, একটু বসো, ক্লাস শেষ করে দিব এখন। তো দেখো আমরা কি করব যে এটা একটা ওয়েবসাইট, এটা কি একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে আমার একটা তথ্যকে প্রদর্শন করব। ধরো তোমাকে বলা হলো এই ওয়েবসাইটের নাম হচ্ছে নিউক্লিয়াস কোচিং হোম। আমি নাম দিব কি? ওয়েবসাইটের নাম হচ্ছে নিউক্লিয়াস কোচিং হোম। ভালো করে দেখো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটের ভিতরে যদি কেউ সার্চ করে, এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে যখন ঢুকবে, এরপরে লেখা থাকবে ওয়েলকাম। কি লেখা থাকবে? ওয়েল, এতটুক, এতটুক। হ্যাঁ, মনে করো এটা একটা ওয়েবসাইট, এটা হলো নিউক্লিয়াস কোচিং হোম নামে একটা ওয়েবসাইট। যদি কোনো ভিজিটর সার্চ করে, সার্চ করার পর আমার পেজে যখন ঢুকবে, তখন সেখানে কি হবে? ওয়েলকাম লেখাটা প্রদর্শন করবে। এবং ওয়েলকাম লেখাটা একটু বড় সাইজ না, আমি ধরে নিলাম, শোনো, আমি ধরে নিলাম কি এটা হলো সবচেয়ে বড় হেডিং, হেডিং 1। কত এটা? হেডিং 1। এই হেডিং এ কি আছে? এটা কি হবে? প্রদর্শিত হবে। এখন দেখো, শোনো, আমরা যদি এটা করি তাহলে আমাদের প্রথম শুরু করতে হবে HTML দিয়ে। HTML শুরু করতে হবে কি দিয়ে? যেহেতু আমরা HTML করতেছি, শুরু করতে হবে কি দিয়ে? HTML দিয়ে। তারপরে শুরু করবো আমরা হেড। এখন হেড অংশের মধ্যে কি লিখবো? যেহেতু আমাদের এখানে এই কোচিং এর ওয়েবসাইটের নাম আছে, কথা বলবো না কেউ। যেহেতু নাম আছে, এখানে কি আছে? নিউক্লিয়াস কোচিং হোম। আর সেই জন্য আমরা কি করব? এই নামটাকে টাইটেলে লিখে দিতে হবে। অর্থাৎ টাইটেল হচ্ছে ওয়েবসাইটের নাম। কি টাইটেল? হচ্ছে ওয়েবসাইটের নাম। তাহলে আমরা হেড, এই হেড এর মধ্যে আমরা লিখে দিব কি? টাইটেল। কি লিখে দিব? টাইটেল। এই টাইটেলের ভিতরে আমরা লিখবো কি? নিউক্লিয়াস কোচিং হোম। টাইটেল লিখলাম, তারপরে আমাদের এই টাইটেলটা এখানে শুরু করছিলাম, এখানে ক্লোজ দিতে হবে। TITLE, টাইটেল ক্লোজ দিব। এখানে হেড শুরু করছিলাম, হেড কি করতে হবে? হেড ক্লোজ দিতে হবে। হেড ক্লোজ দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে এই ট্যাগগুলোকে এক লাইনের মধ্যেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, দেখাইতে পারো। তারপরে HTML, তারপরে কি করবা? হেড ক্লোজ দিলাম, হেডের কাজ শেষ। এখন কোন ভিজিটর যখন আমার এখানে প্রবেশ করবে, প্রবেশ করলে প্রথম লেখাটা কি আসবে? ওয়েলকাম লেখাটা আসবে। এটাকে আমি প্রদর্শন করব। এটাকে প্রদর্শন করবো আমরা বডির ভিতরে। কি করবো? এটা বডি। এই বডি মানে হচ্ছে কোন ভিজিটর আমার ওয়েবসাইটে প্রবেশ করার পরে যেটা সে দেখতে পাবে, এটাই বডি। কি বললাম? কোন ভিজিটর আমার এখানে প্রবেশ করার পরে যা দেখতে পাবে সেটাই কি? একটা বডি। তাহলে এখানে কি দেখতে পাবে সে? ওয়েলকাম। এই ওয়েলকাম লেখাটা পাবো এখানে। কি লিখবো আমরা? বডি। এখন এই লেখাটাকে একটু বড় আকারে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা এটা এক ধরনের প্যারাগ্রাফ সিস্টেমে আছে, আমরা লিখতে পারি পি না লিখলে হবে আপাতত, তোমরা বুঝার জন্য আমি বলছি পি। এরপরে লেখা একটু বড় করে লেখা আছে না, সেজন্য আমরা লিখতে হবে হেডিং 1, H1। কি লিখবো আমরা এখানে? H1, হেডিং 1। ভালো করে দেখো, এটা আছে H1 মানে হেডিং 1। এখানে লেখা কি আছে? ওয়েলকাম, ওয়েলকাম। তারপরে H1 এর কাজ শেষ, H1 স্ল্যাশ করে দিব, স্ল্যাশ চিহ্ন। তারপরে প্যারাগ্রাফটা কি করবো? এই জায়গায় ক্লোজ দিব, ক্লোজ প্যারাগ্রাফ। এখন এখানে বডি ছিল, এখানে বডিও কি করবো? আমরা ক্লোজ দিয়ে দিব, ক্লোজ বডি। দাঁড়াও, এরপরে বাকি রয়েছে কি? ক্লোজ HTML। এখন বলো কি বলছিলা? হ্যাঁ, এটা হলো শুরু ট্যাগ, এটা ক্লোজ শেষ ট্যাগ। মানে স্ল্যাশ ছাড়া দিলে শুরু হবে, এটা হলো শেষ ট্যাগ। প্রথম থেকে আমি আলোচনা করে ফেলছি, ঠিক আছে? তুমি এই ক্লাসটাকে আবার বাসায় একবার দেখে নিবে, আলোচনা হয়ে গেছে অলরেডি, তুমি যে কোশ্চেনটা করছো। তো আমরা কি করবো? এই যে এতটুক লেখাকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। এই নামে সার্চ দিলে যখন তুমি ওয়েবসাইট ঢুকতে পারবা, এই লেখাটা চলে আসবে। তাহলে এই লেখাটা চলে আসলে আমরা এটা হচ্ছে ওয়েবসাইটের নামে ঢুকবা। ঢুকলে পরে বডিতে এই লেখাটা প্রদর্শন করবে। যে পেজে তুমি ঢুকবা, ওই পেজে এই লেখাটা অটোমেটিক ভাবে কি করবে? তোমার সামনে প্রদর্শন করবে, এরকম বড় হয়ে।
এখন লেখাটা একটু মোটা করতে চাইলে আমরা কি করব, বিটেক ব্যবহার করবো, বোল্টেক, তাই না? এরকম লেখার ফন্ট কালার দিতে গেলে কালার টেক ব্যবহার করব। যদি নিচে টান দিতে চাই তাহলে ইউটেক ব্যবহার করব। লেখাটাকে বাগাইতে চাইলে কি হবে, আইটেক ব্যবহার করতে হবে। এখানে যে বডিও ক্রস করলেন HTML এর হ্যাঁ, এখানে বডি শুরু, বডি শেষ। হেড যে আছে হেড টাইটেল হেড এখানে শুরু করলাম, এখানে এই হেড হচ্ছে বডির উপরের অংশ। নিচে হেড এখানে শুরু করলাম, এই যে হেড শুরু করছিলাম, হেড ক্লোজ করে দিছি। টাইটেল শুরু করছি, টাইটেল ক্লোজ করে দিছি। তার মানে যে ট্যাগটা শুরু করবো প্রত্যেকটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তবে আমরা ওয়েবসাইটের ভিতরে যা যা পাবো সম্পূর্ণটা হবে বডির ভিতরে। এখন এর ভিতরে অনেক কিছু থাকতে পারে, ছবি, অডিও, ভিডিও, লেখা অথবা কোনো লিঙ্ক থাকতে পারে কিনা। এখানে যা থাকবে সবগুলোই আমাদের কার ভিতরে হবে, বডির ভিতরে হবে। ক্লিয়ার? সবাইকে ধন্যবাদ এবং ক্লাসটা যারা দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।